তার কারণ তার আমার গায়ের জামাটা দেখে তাদের আমায় বোধহয় কালো তৃণমূল মনে হচ্ছিল। আমি কালো তৃণমূল নই। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। এখন তো এই অত বড় ব্যবসায় অভিষেক ব্যানার্জিও করতে পারবে না, যা ব্যবসায় এখানে করছে ওরা। অভিষেক ব্যানার্জি তো বিনা ইনভেস্টমেন্টে, ওরা ওখানে বিনা ইনভেস্টমেন্টে সবকিছু করে যাচ্ছে। একটা লোক লক্ষ লক্ষ কোটি টাকা আই ড্রপ দিতে গেলে আমেরিকা যেতে যাচ্ছে, কোর্ট যেতে দিচ্ছে না, সেটা আলাদা কথা। আজকে আপনারা ট্রাম্প তুলে দিয়েছিলেন। ট্রাম্প একটা আবেগ ছিল। ট্রাম্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম আমাদের ক্লিয়ার বলেছেন যে ট্রাম্পটা চালাতে হবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনি এবং আপনার সতীর্থ এবং আমার যারা সমস্ত বন্ধু এখানে রয়েছেন, তারা আসলে আমায় বলতে দিচ্ছিলেন না বা চাইছিলেন না। তার কারণ তার আমার গায়ের জামাটা দেখে তাদের আমায় বোধহয় কালো তৃণমূল মনে হচ্ছিল। আমি কালো তৃণমূল নই। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আরেকটি অনুরোধ, যদি সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন বেরোয় এই ব্যাপারে, কার কার কাছে কোনো রকম ইনফরমেশন থাকলে, জনগণ যদি সেই ইনফরমেশনগুলো গভর্নমেন্টকে দেন, গভর্নমেন্ট সেগুলো বিচার করে সাদরে গ্রহণ করবেন। আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম, আমিও জানতে পারলাম না আমার বিচারটা কি হলো। ধন্যবাদ। পরিবহন দপ্তরের দায়িত্ব হিসাবে আমি সদনের সামনে 2026-2027 অর্থ বছরের বাজেট পেশ করার জন্য আপনি অনুমতি দিয়েছেন, তার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সবসময় পরিবহনের উপরে বিশেষ জোর দিয়েছেন। আমরা নিজে সাক্ষী আছি। আমরা দেখেছি পশ্চিমবাংলায় কয়েকশো বাস বসে বসে শেষ হয়ে গেছিল, তারা চালাতেই পারেনি। বিগত সরকারের সময় ওই আমাদেরই জেলাতে ওই বারাসাতে একটা অনেক বড় জায়গাতে বাসটা শেষ হয়ে গেছিল। এখানে আমাদের দুর্ভাগ্য, এখানে পুরনো কোনো মন্ত্রী আমি দেখেছিলাম, মদন মিত্র ছিলেন এক সময় ট্রান্সপোর্ট মিনিস্টার, এখন নেই। এর আগে যিনি মন্ত্রী ছিলেন তিনি জিতে আসেননি। কিন্তু পশ্চিমবাংলার পরিস্থিতি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের খুব ভালো জায়গা নেই। তাই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অস্পষ্টভাবে আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টারকে দায়িত্ব দিয়েছিলেন যে কাজ করার জন্যে, উনি সেই দায়িত্বটাকে পালন করেছেন, আবার আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করছি। আপনি জানেন একটা খুব বড় কাজ হয়েছে, যেটা হলো মহিলাদেরকে ফ্রি ব্যবস্থা করা, তাদের কোনো পয়সা লাগবে না। 52.9% ওমেন মানে মহিলারা এখন পর্যন্ত যাত্রা করেছেন। রেভিনিউ কালেকশন যেটা হওয়ার কথা, মানে যেখানে আমরা প্রায় টিকিট গেছে টোটাল
ধরে নিন 1,34,00,000 টাকা এখন পর্যন্ত সে টিকিট বরাদ্দ আমরা যদি খরচা টিকিট নিতাম তাহলে 1,34,00,000 টাকা মতন খরচ হতো। কিন্তু আমাদের সরকার এটা করেছে। বিগত সরকারের অনেকগুলো কাজ আমাদের ভুগতে হচ্ছে। আমার যারাই বক্তব্য রাখলেন তারা একটা কথা বললেন, আমার ওখানে বাস নেই, আমার ওখানে বাস ছিল উঠে গেছে। এই বাস নেই, বাস উঠে গেছে, ইভেন কিছু কিছু জায়গা তো, কিছু কেন বেশিরভাগ জায়গায় প্রাইভেট বাসগুলো উঠে গেছে। এমন টোটো অটো দৌরত্ব চললো কি মানে অটো থেকে বেশি টোটো, আর টোটোতে কোনো কারো মানে কন্ট্রোল নেই। এক একজনে 40টা 50টা টোটো চলে। আবার অটো বিগত সরকার মানে পার্টির লোক হলে তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হতো, তুমি 10টা অটো বিক্রি করে দাও, কাউকে 25টা অটো বিক্রি করে দাও। এইভাবে এক একটা অটো থেকে 4 লাখ 5 লাখ টাকা করে নেওয়া হতো। বিনা পারমিটে অটো চলে, টোটো তো ছেড়ে দিন। আর একটা সরকারের কত বড় রেভিনিউ লস হচ্ছে, পিকআপ ভ্যান আর কেউ কিনে না। গ্রাম সাইডে ভুটভুটি চলে, 4 টন 5 টন মাল লোড করে চলছে পিকআপ ভ্যান, আর কেউ কিনছে না। সরকার শুধু দেবে, কোন সরকার করতে পারবে না। সরকার দেবে, সুবিধা দেবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, আর যা আয় হবে সেটাই ঘুরে ফিরে মানুষের সুবিধার জন্য ব্যবস্থা করা হয়। কিন্তু আয়টা আস্তে আস্তে পশ্চিমবাংলার প্রত্যেকটা ক্ষেত্রে, ট্রান্সপোর্টে তো আমি বিশেষ করে বলছি, ট্রান্সপোর্টের আয় বলে শব্দটা আস্তে 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 শেষ হয়ে গেল। ডিপোগুলোতে চলে যান, ডিপোগুলোতে বাস পড়ে আছে, কন্ডেম হয়ে গেছে, বাস আর চালানো যাবে না। ইভেন এমন এমন বাস কেনা হয়েছে যে 6 বছরের মধ্যে তার মেয়াদ শেষ হয়ে গেছে। এর উপরে একটা তদন্ত হবে। যারা কিনেছিলেন, যারা এর মধ্যে যুক্ত আছেন, তাদের এগেনস্টে কিন্তু তদন্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছি, এইভাবে মানুষের টাকা, পাবলিকের ট্যাক্সের টাকা দিয়ে পশ্চিমবাংলা যে দুর্নীতি করা হয়েছে, দুর্নীতি পাহাড়, একটা প্যারালাল ইকোনমি চলছে। প্যারালাল ইকোনমি মানে সরকারের আয় হওয়ার কথা যদি 90%, আর লোকের আয় মানে যারা ওখানে সিন্ডিকেট চালায়, তোলাবাজি 10%, তো টোটালটা উল্টো আছে। 10% সরকারের আয় হয়ে গেছে, 90% যারা তোলাবাজ আছে, যারা এক্সটর্শন করেছে, যারা সিন্ডিকেট চালায়। এক একটা অটো টোটোর স্ট্যান্ডে বা গ্রাম সাইডে পিকআপ ভ্যান যেখানে বুটবুটি চলে, সেখানে যারা বিগত সরকারের নেতারা ছিলেন বা ওখানকার যারা গুন্ডা ছিলেন, যারা মস্তান ছিলেন, আমার বসিরহাটে বিধায়ক বলছিলেন, খুব ভালো কথা বলছেন, ভালো করে শুনুন, সবটা চলা উচিত। ওখান থেকে তারাপীঠ যাওয়া উচিত, ফুরফুরা শরীফ যাওয়া উচিত, সব জায়গায় যাওয়া উচিত বাস। কিন্তু যারা একটা সময় পিকআপ ভ্যানে ড্রাইভারি করত, তারা আজকে 1000 কোটি টাকা, আপনাদের সময় ওই বসিরহাটে বড় মস্তান আজকে কোন জায়গায় চলে গেছে, 1000 কোটি টাকা সে মালিক আছে। কোন রসায়ন, কোন বিজ্ঞান, কোন ইকোনমিক্স জানেন তিনি 1000 কোটি টাকা মালিক হয়ে গেল। ট্রান্সপোর্ট ব্যবস্থাকে যেভাবে বিগত সরকার বা তার আগে সরকার, নামে শুধু কমিউনিজমের কথা হতো, কমিউনিজম বলে কোনো শব্দ পশ্চিম বাংলা ছিল না। এই যারা যেই প্রোডাক্টগুলো তৃণমূলে 500 গুণ বাড়লো, যে সিন্ডিকেট সিস্টেম 500 গুণ বাড়লো, সেই সিন্ডিকেট কিন্তু সিপিএম এর আমল থেকে শুরু হয়েছে। এই সিন্ডিকেট যে প্যারালাল ইকোনমি চালাচ্ছে, সেই সিন্ডিকেটকে ভাঙার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার আছে। শুধু একা সরকার করতে পারবে না, সরকারের পক্ষে সম্ভব না, এটা আপনাদের দরকার। কালকে সুপ্রিম কোর্টের রুলিং আছে,
টোটো মেন রাস্তায় চলবে না যেখানে হাই স্পিড গাড়ি চলে। আর টোটোকে যখন পুলিশ বাধা দিচ্ছে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বাধা দিচ্ছে, তখন কেউ বলছে কি না এটা ঠিক হচ্ছে না। দেখুন, এটা আপনার আমার সবারই নতুন জেনারেশনের জন্য একটা অসুবিধা হবে, যে নতুন নতুন ছেলে মেয়েরা বাচ্চারা যখন পড়তে যাচ্ছে, যে পুল কার চলছে তার কোনো পারমিট নেই, তারা ট্যাক্স দেয় না, অ্যাক্সিডেন্ট হলে কোনো সুবিধা পাবে না বাচ্চারা। কিন্তু যেই ওখানে বলা হবে আগে সিন্ডিকেট নামে, কেউ বলতে ভয়ে বলতে পারতো না। সিন্ডিকেট আর পুলিশের একটা গোপন আতাতে পুরো সিস্টেমটা, ইকোনমিটা ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জায়গাতে আমাদের যত আমরা এখানে উপস্থিত আছি, আজকে আপনারা সবাই বলছেন বাস চালাতে হবে। বাস চলবে কোথা থেকে? বাস থাকলে তো চলবে। 600-700 বাস পড়ে আছে। আমাদের মুখ্যমন্ত্রীকে বলেছি, এক কথা উনি রাজি হয়ে 450 বাস কেনার জন্য অর্ডার দিয়েছেন। 450 কেন 4500 বাস কিনলেও সমস্যাটা হল হবে না, যদি আমরা সেই বাসগুলো রোজগার না দিতে পারি। বাস চলবে আর বাসে কোনো রোজগার হবে না। আমি একদিন বনগাঁ থেকে আসছিলাম, 3টে সরকারি বাস দেখেছি, 3টে-4টে থেকে বেশি লোক ছিল না। আর টোটো অটো দৌড়ত্ব দৌড়ে যাচ্ছে, কিন্তু সরকারি বাসে লোক উঠেনি। সরকারি বাসেও লোক উঠেনি। কেউ কেউ বলে কেউ ইঞ্জিন বাদ দিয়ে সবাই বাজে, ইঞ্জিন বাদ দিয়ে সবাই পুরো বডিটা হিলছে, কেউ সরকারি বাসে উঠতে চাইছে না। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা শুরু করেছি। দেখুন, সবটাই সরকার করতে পারবে এটা কোনোদিন সম্ভব হয় না। আজকে আপনারা ট্রাম তুলে দিয়েছিলেন। ট্রাম একটা আবেগ ছিল। আমি ট্রাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম আমাদের ক্লিয়ার বলেছেন যে ট্রামটা চালাতে হবে। আমরা রাইটসকে দায়িত্ব দিয়েছি, রাইটস এটা ব্যবস্থাটা নেবে। রাইটস আমাদের সার্ভে রিপোর্ট করে দিচ্ছে। আমার কথা হয়েছে, যারা ইনভেস্টর আছেন তারা ইনভেস্ট করবেন। এমন ট্রাম চলবে মনে হবে কলকাতার, সত্যি ওই কাগজ কলমের মুখে লন্ডনের কথা না, অরিজিনাল লন্ডনের কথা। যে ট্রাম যখন চলবে তখন কলকাতা মানুষ দেখতে পারবেন, বাংলা মানুষ দেখতে পারবেন। সত্যি কথা বলার সরকারের দরকার আছে। দেখুন, রাজনীতি হবে, ভোট হবে, ভোট মানুষ ব্যক্তি কারোর উপরে ভোট দেয় না। মানুষ ভোট দেয় নীতির উপরে, মানুষ ভোট দেয় আইডিওলজির উপরে। বাংলায় আলাদা কথা আছে, বাংলা দখল করে ভোট হতো, কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির সরকার আছে। এখানে ওই দখল করা ভোটের এখানে কোনো সম্ভাবনা নেই। তাহলে কাজ করতে হবে আমাদের। কাজ করার জন্যে মাঠে নেবে আমাদের, সেই কাজটা করতে হবে। আজকে আমার এক বিধায়ক বলছেন যে আমার এখানে বাস দরকার আছে, 100% বাস দরকার আছে। আমি নিজে বলছি দরকার আছে, আমার মুখ্যমন্ত্রীও বলছেন দরকার আছে। কিন্তু এই বাসগুলো যখন চলবে, সে বাসগুলোর উপরে যখন ইট পাথর ঢিল চালানো হয়, বন্দে ভারতের উপরে পাথর চালানো হচ্ছিল, তারা যারা চালাচ্ছিলেন তারা কি বুঝতে পারেন না কি এটা ওনারই সম্পত্তি? ওনার সম্পত্তি থাকলে বাসের উপরে ঢিল চালানো হয়, বাস ভেঙে যাবে। আপনি আন্দোলন করতেই পারেন, আন্দোলন করার অন্যায় নয়। কেন আন্দোলনের নামে আপনি যদি বাস পুড়িয়ে দেন, একটা বাসের দাম 2 কোটি টাকা। একজন ব্যবসায়ী আমার কাছে এসেছিলেন, নাম করা ব্যবসায়ী, তিনি 10টা বাস চালালেন করোনাময় থেকে, ভলভো বাস। পুরো ভারতবর্ষের 4টে বড় বড় জায়গা উনি বাস চালু করেছেন। আমি বললাম না, একদম চালানো উচিত। এরকম প্রায় 3000 ভলভো বাস পশ্চিম বাংলা থেকে শুরু হবে, ভারতবর্ষের অন্য অন্য জায়গা যাবে। 3000 ভলভো বাসকে আমি চালাবো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা চালাবার ব্যবস্থা করব, যাতে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা যে একটা ইমেজ খারাপ হয়েছে, কি পশ্চিম বাংলায় বাস দেখলে মনে হয় যে কেউ উঠতে চায় না, কিন্তু পশ্চিম বাংলা থেকে যে বাসগুলো যাবে অন্য অন্য রাজ্যে, যেখানে ধর্মীয় স্থলে লোক ঘুরতে যায়, যেখানে নিজের কাজেও যায়। আমি একজন মানুষ আমার কাছে এসে বললেন, জানেন আমি বিগত সরকারকে বলেছিলাম কি হিমাচলের সমস্ত যেখানে ধর্মীয় স্থানগুলো আমি ঘোরাবো, কলকাতা থেকে আমাকে পারমিশন দেওয়া হয়। কলকাতা থেকে পশ্চিম বাংলা সরকার এই ববিদারা বসে আছে, এরা কোনো পারমিশন দেয়নি বলে দৌড়তে দৌড়তে আমি আর বাড়ি থেকে ফিরে এলাম না। না, আমি বলছি ববিদারা বসে আছে, এটা বলেছি, তো পারমিশন দেয়নি। সেই লোকটা আজকে উড়িষ্যা থেকে একজন লোক এসছে আমার কাছে, বলছে আপনারা আমাদের পারমিশন দিন, আমরা উড়িষ্যা থেকে রেগুলার বাস খুব ভালো ভলভো বাস চালাবো। আমি ভলভো বাস চলো,
খুব বাংলার একটা সুনাম হবে, সরকারি বাস চলবে আরো সুনাম হবে। এই সরকারি বাস চালাবার জন্য যে অর্থের দরকার আছে, সেই অর্থের দরকার জন্য এই টোটো যে রাস্তার উপরে যদি চালান, তাহলে কোনো মানুষের উপরে উঠবে না, আর সেই কোনো এই বাসগুলো সব আবার লসে চলবে। বাসগুলো লসে চললে আজকে আপনাকে খুশি করার জন্য আমি বলবো কি বাস চালু হয়ে গেছে, দেখবেন 6 মাসের পরে যখন ওর উপরে প্যাসেঞ্জার উঠবে না, আমাদের ডিপার্টমেন্টের অফিসাররা বলবে স্যার এখানে বাস চালালে কিন্তু লস আছে, ড্রাইভারে মাইনা তুলতে পারবো না, কন্ডাক্টরে মাইনা তুলতে পারবো না। একটা বাস চালাতে গেলে 3টে ড্রাইভার লাগে, মানে 3টে মানে কি 2.5 মানে ধরে নিন 3টে। আমাদের এখানে ড্রাইভারও সরকারি বাসে চালাবার জন্য তৈরি হয় না, পাই না আমরা। আমাদের কাছে রিপোর্ট আছে, যত দরকার আছে ধরুন সিটিসি বাসের টোটাল বাস 237 আমরা চালাচ্ছি, এখানে ড্রাইভার দরকার আছে 761। আমাদের টোটাল রিকোয়ারমেন্ট আছে 1140, টোটাল রিকোয়ারমেন্ট 1140, ড্রাইভার প্রেজেন্ট আমার 761 আছে, গ্যাপ আছে 379। ড্রাইভার পাওয়া যায় না, কেন পাওয়া যাচ্ছে না? কেন? ওদের ভরসা নেই কি বাস চলবে কি চলবে না, কালকে বাস খারাপ হয়ে যাবে তখন কি হবে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী যে পদ্ধতি অবলম্বন করার জন্য আমাদেরকে বলেছে, আমরা মনে করি আপনাদের সবার সহযোগিতা, এখানে রাজনীতি করবে না, ট্রান্সপোর্ট ব্যবস্থাটা রাজনীতি জায়গা নয়। ট্রান্সপোর্ট ব্যবস্থাটা হলো আমাদের রাজ্যের ভাবমূর্তিটাকে আমরা রাস্তার উপরে যখন মানুষ বাইরে থেকে আসবে বা এখানকার মানুষ যখন বাইরে যাবে, তখন এই ভাবমূর্তিটা এই যে বাসের যে কন্ডিশন, বাসের যে ব্যবস্থা, এই যে ট্রান্সপোর্টিং সিস্টেমটা আজকে যদি দেখে, তখন কিন্তু মানুষ বাংলার প্রতি তার ধারণাটা চেঞ্জ হবে। আজকে কি অবস্থা আছে বলুন? আজকে শুধু বীরভূমিতে 4000 ট্রাক চলছে, যে ট্রাকের উপরে কোনো নম্বরই নেই, তারা রেজিস্ট্রেশন করায়নি। এক রাতের মধ্যে আমার ডিপার্টমেন্ট ট্রেড করে 40 লক্ষ টাকা রেভিনিউ এই করেছে। সেই গাড়িগুলোকে বলেছে ইমিডিয়েট রেজিস্ট্রেশন করা। 40 লাখ টাকা 4000 গাড়ি কোন উইদাউট রেজিস্ট্রেশনে চলছে। কত চুরি একটা বলছি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে এমন চুরি ব্যবস্থা করে দিয়েছে, বিগত সরকার করে দিয়েছিল, যেটাকে আমাদের রুখতে রুখতে মানে দম বেরিয়ে যাচ্ছে। কিভাবে কোন জায়গা আটকানো যাবে, কিভাবে কোন জায়গা। আমি বেলতলা গেছি, বেলতলা ওই যেখানে রেজিস্ট্রেশন হয়, ওখানে আমাদের স্টাফ থেকে বেশি দালাল বাইরে বসে আছে, তারা বসে দালালি করে যাচ্ছে। আপনার 1000 টাকা লাগবে, আপনাকে দিতে হবে 5000 টাকা, না দিলে আপনার কোনো কাজ হবে না। ভাবুন তো, এই অত বড় ব্যবসায় অভিষেক ব্যানার্জিও করতে পারবে না, যা ব্যবসায় এখানে করছে ওরা। অভিষেক ব্যানার্জি তো বিনা ইনভেস্টমেন্টে, ওরা ওখানে বিনা ইনভেস্টমেন্টে সবকিছু করে যাচ্ছে। একটা লোক লক্ষ লক্ষ কোটি টাকা আই ড্রপ দিতে গেলে আমেরিকা যেতে যাচ্ছে, কোর্ট যেতে দিচ্ছে না, সেটা আলাদা কথা। কিন্তু বাংলায় যদি সত্যিকারে ট্রান্সপোর্ট ব্যবস্থাকে ভালো করতে হবে, করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিচ্ছেন, আমরা যেভাবে কাজ করছি, আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে, আপনাদের সহযোগিতা লাগবে। আমরা যারা, আমি বলেছি যে কোনো দলের কোনো বিধায়কের কোনো এলাকায় কোনো ট্রান্সপোর্ট বাস চালাবার ব্যাপার হলে আমাকে বলবেন, নিশ্চয়ই আমরা চালাবো, কিন্তু ওই বাস যাতে কেউ পোড়াতে না পারে, এটাও কিন্তু আপনাদের দেখতে হবে। এই বাসটা যদি কেউ ইট পাথর না মারতে পারে, এটাও আপনাদের দেখতে হবে। কেন লস ডাইরেক্ট কিন্তু আমাদেরই হবে, আমাদেরই লস হবে, আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। এই জায়গাতে সবার একযোগ হয়ে আমাদের সহযোগিতা দরকার আছে। একটা সব থেকে নিরীহ আমাদের সরকারি বাসগুলো আছে, যারাই আন্দোলন করবে তাদের ইটটা প্রথম ওই ড্রাইভারের উপরে পড়ে, আর ড্রাইভার বেচারা কি করবে, ওদের 2 পয়সা রোজগার আছে, ওখান থেকে ও মার খাবে, মরবে, এই জন্য পালিয়ে যায়। এই জন্য বাসের গুলো অবস্থা দেখবেন, বেশিরভাগ বাস যে ওখানে পড়ে আছে ডিপোগুলোতে, সবটাই কিন্তু ওই বেশিরভাগ ভাঙচুর। তারপরে তো আর যা হয় তা আপনারা জানেন, টায়ার চুরি হয়ে, পার্টস চুরি হয়ে যায়। একটা কথা বলছি, আমরা এই বাস টার্মিনাস বা বাস ডিপোগুলো অনেক উন্নত ভাবে বাস টার্মিনাস আর বাস ডিপোগুলো বানাবো, যেখানে সব ব্যবস্থা থাকবে।
ওই টার্মিনাসগুলো আমরা বানাবো, সেখানে ওই সুলভ শৌচালয় না, একদম টপ ক্লাসে ওয়াশরুম থাকবে, যেখানে মানুষ যখন নামবে তখন দেখবে কি না এটা হলো পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলা ভাবমূর্তি শুভেন্দু অধিকারী যে বাংলাকে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, যে কাজটা করতে চাইছেন, আমাদের সরকার যেভাবে কাজ করতে চাইছে আমরা সেটাকে দেখাবো। আপনাদের সবার সহযোগিতা দরকার আছে। আবার বলে যাই, যার যেটা লাগবে সেই এলাকা বাস চলবে, কিন্তু বাস দেখার শোনা, বাসকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের থাকবে। সবাই মিলে ভালো থাকুন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।